বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গে কর্মা ব্রাউনের লেখা দ্য 4% ফিক্স বইটি। ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে যে রোজ মাত্র 1 ঘন্টা সময় বের করলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বেশিরভাগ মানুষই বলবেন, আরে সময়ই তো নেই। কিন্তু কর্মা ব্রাউনের বই দ্য 4% ফিক্স এটাই বলে যে আমাদের কাছে সময়ের অভাব নেই, শুধু তার সঠিক দিক নির্দেশনা নেই। বইটির মূল ধারণাটি খুব সহজ এবং শক্তিশালী। প্রত্যেক মানুষের কাছে দিনে 24 ঘন্টা অর্থাৎ 1440 মিনিট থাকে। আমরা যদি তার থেকে মাত্র 4% সময় অর্থাৎ প্রায় 60 মিনিট রোজ নিজের জন্য বের করে নিই, তাহলে আমরা আমাদের জীবন, স্বাস্থ্য, সম্পর্ক এবং সৃজনশীলতায় অসাধারণ পরিবর্তন আনতে পারি। এবার ভাবুন তো, যদি কেউ অন্য কাউকে দেওয়ার কথা হয় তাহলে আমরা কত কিছু ভাবি, কিন্তু যখন নিজের জন্য সময় দেওয়ার কথা আসে তখন আমাদের অজুহাত তৈরি থাকে। অনেক কাজ আছে, একদম এনার্জি বাঁচে না, বা কাল থেকে পাক্কা শুরু করব। এটাই তো সমস্যা, আমরা নিজেদেরকে অগ্রাধিকার দিতে ভুলে গেছি। এই জন্য ব্রাউন পরামর্শ দেন যে আমাদের সময়কে এমন একটা জিনিস হিসেবে দেখা উচিত নয় যেটা ফুরিয়ে যায়, বরং একটা সম্পদ হিসেবে দেখা উচিত যাকে আমরা স্মার্টলি ব্যবহার করতে পারি। সত্যি বলতে সময় আমাদের হাতে থাকা একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। প্রতিদিন সকালে আমাদের অ্যাকাউন্টে 1440 মিনিট জমা হয় এবং সন্ধ্যের মধ্যে তা খরচ হয়ে যায়, আমরা চাই বা না চাই। তাহলে কেন আমরা তার থেকে 60 মিনিট নিজের জন্য রিজার্ভ করে রাখছি না? সেটা স্বাস্থ্যের উন্নতির জন্যই হোক, কোনো প্যাশন পূরণ করার জন্য, নতুন কোনো স্কিল শেখার জন্য, বা শুধু একটু মানসিক শান্তির জন্যই হোক। এবার প্রশ্ন ওঠে, এই 1 ঘন্টা কখন বের করব? ব্রাউনের উত্তর হলো সকালে তাড়াতাড়ি উঠে। এবার আপনি হয়তো ভাবছেন, আরে বাবা, সকালে কে উঠবে? কিন্তু এটাই তো গেম চেঞ্জার। ভোরের দিকে মনোযোগ নষ্ট করার মতো জিনিস কম থাকে, মন তরতাজা থাকে, আর বাকি পৃথিবী ঘুমিয়ে থাকে। অর্থাৎ পুরো ফোকাস শুধু আপনার উপর থাকে। এটা সেই সময় যখন আপনি নিজেকে কোনো বাধা ছাড়াই বিকশিত করতে পারেন। ধরুন কোনো ব্যক্তি রোজ সকালে 1 ঘন্টা নিজেকে সময় দেয়। সে জার্নালিং করতে পারে, মেডিটেশন করতে পারে, হাঁটতে যেতে পারে, কোনো বই পড়তে পারে, বা নিজের কোনো সৃজনশীল কাজে মনোযোগ দিতে পারে। ধীরে ধীরে এই অভ্যাস তার চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গি এবং তার পুরো জীবনধারা বদলে দেয়। আর সবচেয়ে ভালো কথা হলো, এই পরিবর্তনটা টেকসই হয়, কারণ এটা চাপের সাথে আসে না, বরং ধারাবাহিকতা এবং শান্ত মনোভাবের সাথে আসে। কর্মা ব্রাউন নিজে একজন সাংবাদিক এবং যখন তিনি এই পদ্ধতিটি নিজের জীবনে প্রয়োগ করেন তখন তিনি উপলব্ধি করেন যে তার মধ্যে স্বচ্ছতা বেড়েছে, উদ্বেগ কমেছে এবং তার লেখার শৃঙ্খলা অনেক শক্তিশালী হয়েছে। তিনি বলেন, আগে তিনি সবসময় বলতেন যে তার কাছে বই লেখার সময় নেই, কিন্তু যখন তিনি সকালে 1 ঘন্টা নিজেকে দেওয়া শুরু করলেন তখন তিনি তার স্বপ্নের উপন্যাসটি সম্পূর্ণ করলেন। এটা শুধু তার সাথেই হয়নি, অনেক মানুষ যারা দ্য 4% ফিক্স পদ্ধতিটি গ্রহণ করেছেন তারা দেখেছেন যে তাদের লক্ষ্যগুলো আর দূরে মনে হচ্ছে না। কেউ ফিটনেসে অসাধারণ পরিবর্তন এনেছেন, কেউ নতুন ব্যবসা শুরু করেছেন, আবার কেউ লেখা বা আঁকার মতো শখের মধ্যে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। অর্থাৎ এই 60 মিনিট একটা জাদুর মতো কাজ করে যদি আপনি এটিকে সঠিক উপায়ে ব্যবহার করেন। এবার কথা বলা যাক ধারাবাহিকতা নিয়ে, কারণ একদিন তো সবাই করতে পারে, কিন্তু আসল কথা হলো রোজ করা। ব্রাউন বলেন, অভ্যাস তৈরি করতে হলে ছোট করে শুরু করুন, কিন্তু নিয়মিত হন। এর মানে এই নয় যে প্রথম দিনেই 1 ঘন্টা যোগাসন, তারপর 1 অধ্যায় পড়া, তারপর মেডিটেশন, আর তারপর জার্নালিং করবেন। এমনটা করলে কিছুদিন পরেই উৎসাহ হারিয়ে ফেলবেন আর ছেড়ে দেবেন। তাই শুরুতে শুধু একটা কাজ বেছে নিন এবং সেটার উপর মনোযোগ দিন, যেমন শুধু 15 মিনিট পড়া বা 10 মিনিটের ধ্যান। ধীরে ধীরে সময় বাড়ান, কিন্তু রুটিনটা ভাঙতে দেবেন না। আর একটা জরুরি কথা, এই ঘন্টাটা শুধু আউটপুটের জন্য নয়, বরং নিজেকে রিচার্জ এবং নিজের সাথে সংযোগ স্থাপনের জন্য। আমরা সারাদিন অন্যের জন্য সিদ্ধান্ত নিই, কাজ করি, প্রত্যাশা পূরণ করি, আর এই প্রক্রিয়ায় নিজেকে হারিয়ে ফেলি। এই 1 ঘন্টা আমাদের মনে করিয়ে দেয় যে আমরাও গুরুত্বপূর্ণ, আমাদের স্বপ্ন এবং ইচ্ছারও মূল্য আছে। এবার আপনি হয়তো ভাবছেন, আমি যদি রাতে দেরি করে ঘুমোই তাহলে সকালে তাড়াতাড়ি উঠব কী করে?
এর সমাধানও বইটা আছে। আর্লি টু বেড আর্লি টু রাইজ, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠার ধারণা, রাতে অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমানো, লেট নাইট স্ক্রলিং বন্ধ করা এবং একটা নির্দিষ্ট ঘুমের রুটিন তৈরি করা। এতে আপনার বডি ক্লক ধীরে ধীরে মানিয়ে নেবে, আর তখন সকালে ওঠাটা আর অত্যাচার মনে হবে না, বরং শান্তিতে ভরা একটা অভিজ্ঞতা মনে হবে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে আমাদের আত্মসিদ্ধান্তের পেশি শক্তিশালী হয়। যখন আমরা আমাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে সকালে উঠি এবং অর্থপূর্ণ কিছু করি, তখন আমাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হয়। একটা বিশ্বাস জন্মে যে আমি নিজেকে বদলাতে পারি, আমার জীবন আমার হাতে আছে, আর এই বিশ্বাসই যে কোনো পরিবর্তনের সূচনা করে। অনেক সময় মানুষ ভাবে যে জীবন বদলানোর জন্য কোনো বড় ঘটনা দরকার, একটা বড় চাকরি, কোনো লটারি বা কোনো অলৌকিক ঘটনা। কিন্তু ব্রাউন মনে করেন যে আসল পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ থেকে আসে, প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা থেকে আসে। আর এই প্রতিদিনের 60 মিনিটের নিয়মটাই সেই ছোট পদক্ষেপ যা দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি স্থাপন করতে পারে। এবার কল্পনা করুন, যদি আপনি আগামী 1 বছর ধরে রোজ মাত্র 1 ঘন্টা নিজেকে দেন, তাহলে সেটা মোট 365 ঘন্টা হবে, অর্থাৎ প্রায় 15 দিন। ভাবুন তো, এই 15 দিনে আপনি কি করতে পারেন যদি সেই সময়টা হয় বাধাহীন এবং একাগ্র, শুধুমাত্র আত্মবিকাশের জন্য। আপনি একটা পুরো বই শেষ করতে পারেন, কোনো অনলাইন কোর্স সম্পূর্ণ করতে পারেন, নিজেকে মানসিক শক্তিশালী করতে পারেন, বা নিজের স্বাস্থ্যকে পরের স্তরে নিয়ে যেতে পারেন। অর্থাৎ এই 60 মিনিট একটা জাদুর মতো কাজ করে যদি আপনি এটাকে সঠিক উপায়ে ব্যবহার করেন। এবার প্রশ্ন এটা নয় যে এটা সম্ভব কিনা, বরং প্রশ্ন হলো আমি কি নিজের জন্য 4% সময় বের করতে প্রস্তুত? আর যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে। কাল সকালে 1 ঘন্টা আগে শুধু আপনি আর আপনার স্বপ্ন। মনে রাখবেন, আপনি আপনার জীবনের সিইও। সময় আপনার কাছে ইতিমধ্যেই আছে, শুধু এখন সেটিকে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আর যেমনটা ব্রাউন বলেন, ইটস নট অ্যাবাউট হ্যাভিং টাইম, ইটস অ্যাবাউট মেকিং টাইম। সো আর ইউ রেডি টু মেক ইউর 1 hour কাউন্ট? সকালের সময়কে সবসময় বিশেষ বলে মনে করা হয়, তা সে আমাদের দিদানানীদের কথাই হোক বা আধুনিক বিজ্ঞানের গবেষণা, দুটোই বলে যে সকালের সময়টা সবচেয়ে প্রোডাক্টিভ হয়। কর্মা ব্রাউনের বই দ্য 4% ফিক্সেও এই কথাটাই জোরালোভাবে তুলে ধরা হয়েছে যে আপনি যদি আপনার জীবনে বড় কোনো পরিবর্তন চান, তাহলে আপনাকে আপনার সকালকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বিশেষভাবে সকাল 5টার ক্লাবের অংশ হওয়ার কথা বলেন, অর্থাৎ সকাল 5টায় উঠে সেই 1 ঘন্টা নিজেকে দেওয়া, যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে। এটা শুনে অনেকের মনে হতে পারে, আরে সকাল 5টায় কে ওঠে? কিন্তু আপনি যদি বোঝেন যে সকালের সময়টা বৈজ্ঞানিকভাবে কতটা শক্তিশালী, তাহলে হয়তো আপনি আপনার মন পরিবর্তন করবেন। অনেক গবেষণা প্রমাণ করেছে যে মানুষের কগনিটিভ এনার্জি, অর্থাৎ চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়া এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা সকালের দিকে সবচেয়ে বেশি থাকে। শুধু তাই নয়, মানসিক স্থিরতাও সেই সময় শিখরে থাকে, অর্থাৎ আপনি কম বিরক্ত হন এবং অনেক বেশি শান্ত ও পরিষ্কার মানসিকতা নিয়ে কাজ করতে পারেন। ভাবুন তো, যখন আপনি সকালে ওঠেন আর বাইরে সব শান্ত, কোনো গাড়ির হর্ন নেই, কোনো নোটিফিকেশন নেই, কোনো ফোন কল নেই, কোনো ডিস্ট্র্যাকশন নেই, শুধু আপনি আর আপনার মন, সেই সময়ের পরিবেশ এতটাই বিশুদ্ধ এবং পরিষ্কার থাকে যে আপনি যে কোনো কাজে কোনো বাধা ছাড়াই পুরোপুরি ডুবে যেতে পারেন। এটা সেই মুহূর্ত যখন আপনি নিজের চিন্তাভাবনা শুনতে পারেন, নিজের লক্ষ্যগুলো নিয়ে স্পষ্টভাবে ভাবতে পারেন এবং নিজের ভেতরের শক্তিকে সঠিক দিকে চালিত করতে পারেন। ব্রাউনের মতে, যখন আপনি সকাল 5টায় ওঠেন, তখন আপনি বাকি পৃথিবীর থেকে 1 ধাপ এগিয়ে থাকেন। সেই 1 ঘন্টায় আপনি মেডিটেশন করতে পারেন, ব্যায়াম করতে পারেন, জার্নালিং বা বই পড়তে পারেন, এমন কিছু যা আপনাকে মানসিক ও আবেগতভাবে রিচার্জ করে। এই সকালের রুটিন আপনার গোটা দিনের সুরটা ঠিক করে দেয়। সকালটা যদি ইতিবাচক ও শক্তিশালী হয়, তাহলে দিনটাও প্রোডাক্টিভ ও পরিপূর্ণ হবে। অনেক সফল মানুষের গল্প দেখুন, তারা লেখক, উদ্যোক্তা বা অ্যাথলিট যাই হন না কেন, তাদের মধ্যে একটা সাধারণ প্যাটার্ন থাকে, তারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। স্টিভ জবস থেকে শুরু করে টিম কুক পর্যন্ত সবাই সকালে তাড়াতাড়ি উঠতেন বা ওঠেন। এর কারণ শুধু শৃঙ্খলাই নয়, বরং সেই স্বচ্ছতা ও নীরবতা যা সকালের সময় পাওয়া যায়। যখন কোনো ডিস্টারবেন্স থাকে না, তখন মন স্বাভাবিকভাবেই বেশি তীক্ষ্ণ থাকে। এবার আরেকটা প্রশ্ন আসে, যদি রাতে দেরি পর্যন্ত কাজ করতে হয়, তাহলে সকালে উঠব কিভাবে? এর উত্তরও সহজ, রাতের অভ্যেস বদলাতে হবে।
ব্রাউন পরামর্শ দেন যে আপনি যদি সত্যি এই 5টার রুটিন গ্রহণ করতে চান তাহলে প্রথমে আপনার রাতের রুটিন ঠিক করুন। অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ করুন, গভীর রাতে টিভি দেখা ছাড়ুন এবং একটা নির্দিষ্ট ঘুমের সময় ঠিক করুন। আপনি যদি রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন তাহলে সকালে 5টায় ওঠাটা অত্যাচার মনে হবে না, বরং একটা সতেজ অভিজ্ঞতা মনে হবে। সকালে তাড়াতাড়ি ওঠার একটা মানসিক সুবিধেও আছে, আর সেটা হলো নিয়ন্ত্রণের অনুভূতি। যখন আপনি আপনার দিনের শুরুটা নিজে ঠিক করেন, কোনো বাহ্যিক চাহিদা ছাড়াই, তখন আপনার মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হয়। আমি আমার সময়ের মালিক, এই অনুভূতিটা আপনাকে বাকি সিদ্ধান্তগুলোতেও শক্তিশালী অনুভব করায়। অনেকে ভাবেন যে তাদের জীবন এতটাই ব্যস্ত যে সকালের সময়টাও তারা কোনো না কোনো কাজে উৎসর্গ করে দেন, কিন্তু ব্রাউন মনে করিয়ে দেন যে এটাই তো আসল কথা। আপনি যদি নিজেকে সময় না দেন তাহলে পৃথিবী তো আপনার কাছ থেকে সময় কেড়েই নেবেই। সকাল 5টার সময়টা এই জন্যে বিশেষ কারণ সেটা বাকিদের ঘুম থেকে ওঠার আগের সময়, অর্থাৎ তখন কারোর আপনাকে প্রয়োজন হয় না, কেউ আপনার কাছে কিছু আশা করে না এবং কেউ আপনাকে বিরক্ত করে না। এবার কল্পনা করুন একটা শান্ত ঘর, হালকা আলো, 1 কাপ গরম চা বা কফি এবং আপনার প্রিয় বই বা জার্নাল। চারপাশে শান্তি আর আপনি পুরোপুরি বর্তমান, শুধু নিজের সাথে। এই মুহূর্তটা কোনো থেরাপির থেকে কম নয়। আর যখন আপনি এই অভ্যেসটা রোজ করেন তখন ধীরে ধীরে এটা আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। মর্নিং রুটিন শুধু কাজের কথা নয়, এটা মানসিকতা এবং উদ্দেশ্যেরও কথা। আপনি কিভাবে ভাবেন, কেমন অনুভব করেন এবং কিভাবে প্রতিক্রিয়া জানান, এই সব কিছুই আপনার সকালের গুণমতের ওপর নির্ভর করে। আপনি যদি সকালে ক্লান্ত, অলস এবং বিরক্ত বোধ করেন তাহলে পুরো দিনটাই সেরকম যাবে, কিন্তু আপনি যদি শান্ত, একাগ্র ও উদ্দেশ্যপূর্ণভাবে সকালটা শুরু করেন তাহলে চ্যালেঞ্জগুলোও সামলানো সম্ভব মনে হবে। এবার বাস্তবসম্মত কথা বলি। প্রত্যেকের জীবন আলাদা। কেউ ছাত্র, কেউ কর্মরত অভিভাবক, কেউ উদ্যোক্তা, আবার কেউ অবসরপ্রাপ্ত। প্রত্যেকের দায়িত্ব আলাদা। কিন্তু ব্রাউন বলেন যে কোনো মানুষই তার 24 ঘন্টা থেকে সকালের 1 ঘন্টা নিজের জন্য বের করতে পারে। শুধু দরকার প্রতিশ্রুতি এবং কিছুটা অস্বস্তি সহ্য করার ক্ষমতা। কারণ শুরুতে 5টায় ওঠা হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এটা অভ্যেসে পরিণত হয়। আর যখন এর সুবিধেগুলো দেখতে শুরু করবেন তখন এটা আর কষ্টকর মনে হবে না, বরং একটা বিলাসিতা মনে হবে। আর এটা শুধু প্রোডাক্টিভিটির কথা নয়, এটা সেলফ কেয়ার বা নিজের যত্নের কথা। আমরা আমাদের স্বাস্থ্য, কেরিয়ার, সম্পর্ক এবং স্বপ্নের কথা তো বলি, কিন্তু সেগুলোকে সময় দিতে ভুলে যাই। সকালের সময়টা হলো সেই ফাঁকা ক্যানভাস যার ওপর আপনি আপনার প্রাথমিকতাগুলোকে আঁকতে পারেন। আর যখন আপনি নিজেকে গুরুত্ব দেন তখন আপনার জীবনও আপনাকে পুরস্কৃত করে। ব্রাউনের মতে মর্নিং পাওয়ারের আসল সুবিধে তখনই হয় যখন আপনি তাকে আপনার ভেতরের জগতের সাথে যুক্ত করেন। শুধু টু ডু লিস্ট শেষ করার জন্য নয়, বরং আপনার চিন্তার প্যাটার্ন বোঝার জন্য, আপনার ইচ্ছেকে স্বচ্ছতা দেওয়ার জন্য এবং আপনার ভয়কে শান্ত করার জন্য এই সময়টা অমূল্য। আমরা সবাই কোনো না কোনোভাবে পরিবর্তন চাই। কেউ স্বাস্থ্য ভালো করতে চায়, কেউ টাকা রোজগার করতে চায়, কেউ শান্তি চায়। আর এই সব জিনিস কোনো অলৌকিকত্ব দিয়ে আসে না, বরং প্রতিদিনের রুটিন থেকে আসে। সকালের একটা শান্ত ও একাগ্র শুরু আপনাকে সেই যাত্রায় নামিয়ে দিতে পারে যা আপনাকে আপনার উন্নত সংস্করণের কাছে নিয়ে যাবে। তাই এখন প্রশ্ন এটা নয় যে সকাল 5টায় ওঠা সম্ভব কিনা, প্রশ্ন হলো আপনি কি নিজেকে এতটাই মূল্যবান মনে করেন যে নিজের জন্য দিনের সবচেয়ে দামি সময়টা রিজার্ভ করে রাখবেন? আপনি কি সেই নীরবতা, স্বচ্ছতা ও শক্তিকে অনুভব করতে প্রস্তুত যা সকালের সময় পাওয়া যায়? কারণ যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আপনি জেগে উঠে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করতে পারেন। আর যেমনটা ব্রাউন বলেন, ইউ ডোন্ট নিড মোর টাইম, ইউ জাস্ট নিড টু ইউজ দ্য বেস্ট টাইম। তাহলে কাল সকাল 5টা থেকে শুরু করলে কেমন হয়? শুধু নিজেকে একটা সুযোগ দিন আর দেখুন কিভাবে আপনার পৃথিবী বদলে যায়। কর্মা ব্রাউনের বই দ্য 4% ফিক্স শুধু একটা মোটিভেশনাল গাইড নয়, বরং এর সাথে তার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতাও গভীরভাবে জড়িত রয়েছে। যখন কোনো লেখক শুধু থিওরি বা নীতির কথা বলেন তখন সেই কথা বেশিক্ষণ আর প্রভাব ফেলে না, কিন্তু যখন কেউ নিজের ব্যক্তিগত সংগ্রাম, ব্যর্থতা এবং জয়কে সত্যতার সাথে শেয়ার করেন তখন সেই গল্প হৃদয়ে ছুঁয়ে যায়। আর এটাই এই বইটাকে বিশেষ করে তুলেছে। ব্রাউন তার জীবনের সেই পর্বের কথা খুব খোলামেলাভাবে বলেন যখন তিনি একজন ফুল টাইম সাংবাদিক ছিলেন। তার ওপর ডেডলাইনের চাপ ছিল, পাশাপাশি তিনি একজন মাও ছিলেন যার ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব অনেক বড় ছিল।
তার জীবনটা একদম সাধারণ ছিল, আমাদের মতোই। সকালে ওঠা, বাচ্চাকে স্কুলে পাঠানো, কাজে যাওয়া, বাড়ির কাজ করা এবং তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া। এমন পরিস্থিতিতে নিজের কোনো স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব মনে হয়। কিন্তু সেখান থেকেই তিনি অসাধারণ কিছু শুরু করেছিলেন, মাত্র 1 ঘন্টার লেখালেখি। কর্মার স্বপ্ন ছিল একটা উপন্যাস লেখার, কিন্তু প্রত্যেকবার এই ভেবে পিছিয়ে যেতেন যে সময় নেই। এই চিন্তাটা আমাদের সবার কাছেই পরিচিত। আমরা সবাই কখনো না কখনো নিজেকে এই কথাই বলেছি। কিন্তু একদিন তিনি ভাবলেন যে যদি তিনি সব সময় এভাবেই অজুহাত দিতে থাকেন, তাহলে তার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তিনি সিদ্ধান্ত নিলেন যে যাই হয়ে যাক, তিনি রোজ সকালে 1 ঘন্টা শুধু লেখার জন্য বের করবেন। আর এই প্রতিশ্রুতিই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি তার অ্যালার্ম ঘড়িটা ভোর 4:45-এ সেট করলেন, এবং যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকত, তখন তিনি শান্তিতে উঠে নিজের ল্যাপটপের সামনে বসে যেতেন। শুরুতে এটা সহজ ছিল না, তাঁকেও সেই সব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যা একজন কর্মরত মহিলাকে হতে হয়। ঘুম পুরো না হওয়া, শক্তির অভাব, বাচ্চার হঠাৎ জেগে ওঠার চিন্তা এবং নিজেকে ক্রমাগত মোটিভেট রাখা। কিন্তু তবুও তিনি ধারাবাহিকতা ছাড়েননি। তিনি জানতেন যে যদি তিনি একদিনও বাদ দেন, তাহলে তিনি আবার সেই পুরনো প্যাটার্নে ফিরে যাবেন, যেখানে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। এই অভ্যেসের প্রভাব ধীরে ধীরে দেখা দিতে লাগলো। প্রতিদিনের 60 মিনিট তার মধ্যে এক অন্য ধরনের শৃঙ্খলা ও স্বচ্ছতা তৈরি করলো। আগে যেখানে তার মনে হতো যে একটা উপন্যাস লেখা একটা বিশাল এবং অসম্ভব কাজ, সেখানে এখন তিনি অনুভব করলেন যে যদি তিনি প্রতিদিন শুধু এক পাতা করে লেখেন, তাহলে কয়েক মাসের মধ্যেই পুরো বইটা তৈরি হয়ে যাবে। আর ঠিক তাই হলো। তার প্রথম উপন্যাসটা সম্পূর্ণ হলো এবং প্রকাশিত হলো। শুধু তাই নয়, এরপর তিনি আরও অনেক বই লিখেছেন, সেটাও তখন যখন তার ফুল টাইম চাকরি ও পারিবারিক দায়িত্ব আগের মতোই ছিল। তার গল্প সেই হাজার হাজার মানুষের অনুপ্রেরণা যারা ভাবে যে তারা বড় কিছু করতে চায় কিন্তু সময় নেই। ব্রাউন প্রমাণ করেন যে সময় সবার কাছেই থাকে, শুধু সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে তা আমাদেরই ঠিক করতে হবে। তিনি তার স্বপ্নকে প্রাথমিকতা দিয়েছিলেন, নিজের বর্তমান জীবনকে ত্যাগ না করেই। আর এটাই তার সবচেয়ে বড় মেসেজ। ইউ ডোন্ট হ্যাভ টু কুইট ইয়োর জব, লিভ ইয়োর ফ্যামিলি অর মুভ টু দ্য মাউন্টেন্স টু চেজ ইয়োর ড্রিমস। ইউ জাস্ট নিড 1 hour এভরি ডে। তার যাত্রা শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই 1 ঘন্টার অভ্যাস তার মধ্যে আবেগগত সহনশীলতা, উন্নত মনোযোগ এবং গভীর আত্মসচেতনতাও তৈরি করেছিল। তিনি অনুভব করলেন যে যখন তিনি দিনের শুরুটা নিজের স্বপ্নের সাথে করেন, তখন পুরো দিনটাই বেশি অর্থপূর্ণ মনে হয়। সকালে সেই শান্তি, সেই আত্মসংযোগ এবং সেই নীরব মনোযোগ তাকে এক অন্যরকম শক্তিতে ভরিয়ে দিত। ব্রাউন তার সংগ্রামগুলোকে লুকোননি। তিনি খোলাখুলিভাবে বলেছেন যে কিভাবে অনেকবার তিনি ব্যর্থ হয়েছেন, কিভাবে অনেকবার সন্দেহ জেগেছে যে তিনি সত্যিই একজন লেখক হতে পারবেন কিনা। কিন্তু তিনি মুহূর্তের পর মুহূর্তের অ্যাপ্রোচ রাখতেন। তিনি জানতেন যে আজকের 1 ঘন্টা শুধু আজকের জন্য, শুধু এটাকে পুরো আন্তরিকতার সাথে দিতে হবে। আর এই ছোট ছোট জয়গুলোই তার বড় স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিল। তার গল্প আমাদের বুঝতে সাহায্য করে যে সাফল্য কোনো রাতারাতি অলৌকিকতা দিয়ে আসে না, সেটা ধীরে ধীরে একটা ধারাবাহিক রুটিন এবং একটা দৃঢ় উদ্দেশ্য থেকে আসে। তার অভিজ্ঞতা খুবই বাস্তবসম্মত, কোনো রূপকথা নয়, কোনো অবাস্তব কথা নয়। তিনি একজন সাধারণ এবং বাস্তব জীবনের মহিলা, যিনি নিজের অগ্রাধিকার ঠিক করেছিলেন, কিছুটা অস্বস্তি মেনে নিয়েছিলেন এবং তারপর নিজের স্বপ্নকে রোজ একটা ছোট পদক্ষেপ দিয়ে পুষ্ট করেছিলেন। তার লেখার যাত্রা একটা শক্তিশালী উদাহরণ যে আমরা যদি আমাদের জীবনকে নতুন করে ডিজাইন করতে চাই, তাহলে আমরা তা করতে পারি, সব কিছু ছেড়ে না দিয়েই। আর এর সবচেয়ে বড় হাতিয়ার হলো সকালের একটা একাগ্র ঘন্টা। যখন তিনি সকালে উঠতেন, তখন তিনি জানতেন যে এই সময়টা শুধু তার, অন্য কারো চাহিদা, প্রত্যাশা বা বাধা নয়, শুধু তার সৃজনশীল প্রবাহ। তিনি বলেছেন যে তার সন্তানও জানত যে সকালের সময়টা মায়ের লেখার সময়। এই সম্মানটা তিনি তার কাজের মাধ্যমে অর্জন করেছিলেন, কথা বলে নয়। আর এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা নিজেদের গুরুত্ব দিই, তখন পৃথিবীও আমাদের গুরুত্ব দিতে শুরু করে। তার গল্প আমাদের সবার জন্য একটা আহ্বান যে আমরা যেন আমাদের জীবনে সেই জিনিসটার জন্য জায়গা তৈরি করি যা আমাদের হৃদয়ের সবচেয়ে কাছে। সেটা লেখালেখি, ছবি আঁকা, ব্যবসার আইডিয়া বা কোনো স্বাস্থ্যকর লক্ষ্য যাই হোক না কেন। আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা আন্তরিক প্রচেষ্টা দিই, তাহলে আমরাও সেটা অর্জন করতে পারি যা আজ দূর এবং কঠিন মনে হচ্ছে। আর ব্রাউনের এই বার্তা শুধু মহিলাদের জন্য বা শুধু লেখকদের জন্য নয়, এটা সার্বজনীন। যে কোনো বয়সের, লিঙ্গের বা প্রেক্ষাপটের মানুষ এই নীতি অনুসরণ করতে পারে। আপনি ছাত্র, কর্মরত পেশাদার বা গৃহকর্ত্রী যাই হন না কেন, আপনি যদি আপনার স্বপ্নকে প্রতিদিন 1 ঘন্টা দিতে পারেন, তাহলে সেই স্বপ্ন দূরে থাকবে না।
তার গল্প আমাদের শেখায় যে শৃঙ্খলা আকর্ষণীয় নয়, কিন্তু এটা জীবন পরিবর্তনকারী। এটা সেই অদৃশ্য প্রচেষ্টা যা কেউ দেখে না, কিন্তু তার প্রভাব প্রত্যেক সফলতার মধ্যে দেখা যায়। আর এই 1 ঘন্টার অভ্যাস শুধু লক্ষ্যের দিকে নিয়ে যায় না, বরং নিজেকে বোঝা, বিকশিত হওয়া এবং সংযোগ স্থাপনের একটা উপায় হয়ে ওঠে। তাই যখন আমরা ভাবি যে আমাদের জীবন খুব ব্যস্ত, আমাদের কাছে সময় নেই, তখন ব্রাউনের গল্প আমাদের মনে করিয়ে যায় যে আমরা হয়তো এখনও পর্যন্ত সময়কে ঠিকভাবে দেখিনি। আমাদের সবার কাছে একই পরিমাণ সময় আছে, শুধু ব্যবহার করার পদ্ধতি আলাদা। আর যখন কোনো সাধারণ মানুষ অসাধারণ ধারাবাহিকতা দেখায়, তখন সে অনুপ্রেরণা হয়ে ওঠে, যেমনটা কোরমা ব্রাউন হয়েছেন। তাই আপনিও যদি কোনো স্বপ্ন নিয়ে সিরিয়াস হন এবং এখনও পর্যন্ত শুধু পরিকল্পনাই করে যাচ্ছেন, তাহলে একটা সহজ পদক্ষেপ নিন। কাল সকালে 5টায় উঠুন এবং মাত্র 1 ঘন্টা সেই স্বপ্নের সাথে কাটান। কোনো ডিস্ট্র্যাকশন নয়, কোনো অজুহাত নয়, শুধু 1 ঘন্টা প্রতিদিন। আর তারপর দেখুন কিভাবে একটা সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে, যেমনটা কোরমার হয়েছিল। আমরা সবাই জানি যে অভ্যাস আমাদের জীবনকে আকৃতি দেয়। আজ আমরা যে মানুষ, সেটা আমাদের প্রতিদিনের অভ্যাসেরই ফল। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে অভ্যাস কিভাবে তৈরি হয়, আর কেন কিছু অভ্যাস খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অথচ কিছু অভ্যাস গ্রহণ করা খুব কঠিন মনে হয়? কোরমা ব্রাউনের বই দ্য 4% ফিক্সে এই প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর পাওয়া যায়, আর সেটা হলো হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্রের নিউরোসায়েন্স। ব্রাউন খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটি অভ্যাস 3টি প্রধান অংশ দিয়ে তৈরি হয়ে থাকে: কিউ বা সংকেত, রুটিন বা আচরণ এবং রিওয়ার্ড বা পুরস্কার। এই পুরো চক্রটিকে হ্যাবিট লুপ বলা হয়। আর যখন আমরা এই চক্রকে বুঝে ফেলি, তখন আমরা যে কোনো নতুন অভ্যাসকে সচেতনভাবে ডিজাইন করতে পারি এবং সেটিকে আমাদের জীবনে টেকসই উপায় ফিট করতে পারি। এবার এটাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি রোজ বিকেলে চা পান করেন। আপনার কিউ বা সংকেত হতে পারে কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, রুটিন হলো চা তৈরি করা ও পান করা, আর রিওয়ার্ড হলো রিল্যাক্সেশনের অনুভূতি। এই অভ্যেসটি বারবার পুনরাবৃত্তি হয় এবং ধীরে ধীরে এটি আপনার মস্তিষ্কে স্বয়ংক্রিয় হয়ে যায়। অর্থাৎ এখন আপনাকে সচেতনভাবে ভাবার প্রয়োজন হয় না, শুধু কিউ এলেই আপনি সেই রুটিন অনুসরণ করেন। এবার ভাবুন যদি এই একই মডেল ব্যবহার করে আমরা কিছু ভালো আচরণ তৈরি করি। এই ধারণাটি ব্রাউন ব্যবহার করেন বিশেষ করে সকালের অভ্যেসের জন্য। তার মতে সকালের সময় অভ্যেস গঠনের জন্য সবচেয়ে ভালো, কারণ সেই সময় আমাদের মস্তিষ্ক তরতাজা থাকে, ডিস্ট্র্যাকশন কম থাকে এবং আমাদের ইচ্ছাশক্তি তুঙ্গে থাকে। ব্রাউন পরামর্শ দেন যে আপনি যদি কোনো নতুন অভ্যেস শুরু করতে চান, যেমন মেডিটেশন, জার্নালিং, পড়া বা ব্যায়াম, তাহলে সেটিকে সকালের রুটিনের সাথে যুক্ত করুন। অর্থাৎ সেটিকে আপনার সকালের সময়ের সাথে বেঁধে ফেলুন, যাতে সেটি আরও স্থিতিশীল ও ধারাবাহিক হয়। যেমন ধরুন আপনার কিউ হলো সকালের অ্যালার্মের শব্দ, রুটিন হলো উঠে সরাসরি 10 মিনিট জার্নালিং করা, আর রিওয়ার্ড হলো স্বচ্ছতা এবং মানসিক শান্তির অনুভূতি। যখন আপনি এটা রোজ পুনরাবৃত্তি করবেন, তখন এটা একটা মজবুত হ্যাবিট লুপ হয়ে যাবে। অনেকে ভাবেন যে অভ্যেস শুধু ইচ্ছাশক্তি দিয়ে তৈরি হয়, কিন্তু নিউরোসায়েন্স বলে ইচ্ছাশক্তি একা যথেষ্ট নয়। আসলে অভ্যেস আপনার পরিবেশ, সময় এবং পুনরাবৃত্তির ওপর বেশি নির্ভর করে। আর সকালের সময় এই 3টির জন্যই নিখুঁত। সকালে ডিস্ট্র্যাকশন কম থাকে, পরিবেশ শান্ত থাকে এবং আপনার শক্তি অক্ষত থাকে। এই কারণে সকালের অভ্যেসগুলো বেশি দিন টেকে। এবার একটা সাধারণ চ্যালেঞ্জ আসে, ধারাবাহিকতা কিভাবে বজায় রাখব? শুরুতে মোটিভেশন বেশি থাকে, কিন্তু কিছুদিন পর উত্তেজনা কমে যায় এবং আমরা আমাদের পুরনো রুটিনে ফিরে যাই। এর উত্তরে ব্রাউন বলেন যে ধারাবাহিকতার রহস্য হলো ছোট ছোট জয় এবং তাৎক্ষণিক পুরস্কার। আপনি যদি আপনার অভ্যেসকে খুব বড় এবং ক্লান্তিকর বানিয়ে ফেলেন, তাহলে আপনার মস্তিষ্ক সেটিকে একটা হুমকি হিসাবে দেখতে শুরু করবে। কিন্তু আপনি যদি ছোট এবং সহজসাধ্য অভ্যেস শুরু করেন, যেমন 5 মিনিটের মেডিটেশন বা 1 পাতা জার্নালিং, তাহলে মস্তিষ্ক সেটিকে উপভোগ করবে এবং পুরস্কার অনুভব করবে। এই পুরস্কারই ডোপামিন নিঃসরণ করে, যা সেই অভ্যাসটি পুনরায় করার ইচ্ছা বাড়ায়। এই পুরো প্রক্রিয়াটি ব্রাউন নিজের উপর প্রয়োগ করেছেন। যখন তিনি সকাল 5টার রুটিন শুরু করেছিলেন, তখন তিনি তার লেখার অভ্যেসকে একটা পরিষ্কার কিউ, রুটিন এবং রিওয়ার্ডের সাথে সেট করেছিলেন। কিউ ছিল অ্যালার্মের শব্দ, রুটিন ছিল উঠে সরাসরি ল্যাপটপ খোলা এবং লেখা শুরু করা, রিওয়ার্ড ছিল অর্জনের অনুভূতি এবং সৃজনশীল সন্তুষ্টি। এই পুরো লুপটি তার লেখাকে একটা কাঠামোবদ্ধ অভ্যেসে পরিণত করেছিল, সেটাও তখন যখন তার দিনটা খুব ব্যস্ত থাকত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যাবিট লুপের জন্য ভিজুয়াল কিউ বা ট্রিগার তৈরি করা।
ব্রাউন বলেন যে আপনি যদি আপনার পরিবেশকে সহায়ক করে তোলেন তাহলে অভ্যেস গঠন আরও সহজ হয়ে যায়। যেমন আপনি যদি সকালে যোগা করতে চান তাহলে আপনার যোগা ম্যাটটি রাতেই বিছানার পাশে রেখে দিন। এই সহজ ভিজুয়াল কিউ আপনার মস্তিষ্ককে সকালে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত করে দেবে। আর আপনি যতবার এটা করবেন ততবার এই লুপটি আপনার অবচেতন স্মৃতির অংশ হয়ে যাবে। অনেকে এটাও ভাবেন যে একদিন মিস হয়ে গেলে সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু নিউরোসায়েন্স বলে যে মাঝে মাঝে বিরতি অভ্যেসকে নষ্ট করে না, যতক্ষণ না আপনি আবার লুপটি পুনরায় শুরু করেন। ব্রাউনও এই কথাটা বারবার বলেন যে প্রগতি পারফেকশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই অপরের বোধে ভুগবেন না, শুধু পরের দিন সকালে আবার কিউয়ের উপর কাজ করুন। আরেকটা শক্তিশালী উপায় যা ব্রাউন বলেন তা হলো হ্যাবিট স্ট্যাকিং, অর্থাৎ কোনো বিদ্যমান অভ্যেসের সাথে নতুন অভ্যেসকে জুড়ে দেওয়া। ধরুন আপনার সকালে চা পান করার অভ্যেস আছে, তাহলে তার সাথে 5 মিনিটের কৃতজ্ঞতা জার্নালিং জুড়ে দিন। পুরনো অভ্যেসটি আপনার কিউ হয়ে যাবে এবং নতুন অভ্যেসটি তার সম্প্রসারণ হবে। এই পদ্ধতিটি বেশি কার্যকর কারণ এতে আপনাকে নতুন কিউ খোঁজার প্রয়োজন হয় না। নিউরোসায়েন্স এটাও আবিষ্কার করেছে যে যখন আমরা কোনো অভ্যেস সফলভাবে গঠন করে ফেলি তখন মস্তিষ্কে একটা নির্দিষ্ট সার্কিট সক্রিয় হয় যাকে বেজেল গ্যাংলিয়া নিয়ন্ত্রণ করে। আর যখন অভ্যেসটি পুরোপুরি বিকশিত হয়ে যায় তখন সেই অংশটি এতটাই দক্ষ হয়ে যায় যে তার বেশি শক্তির প্রয়োজন হয় না। এই কারণে শুরুতে কোনো অভ্যেস করা কঠিন লাগে, কিন্তু পরে সেই একই কাজ অনায়াসে করা যায়। ব্রাউনের দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে অভ্যেস গঠন কোনো ভাগ্য বা জাদু নয়, এটি একটা মজবুত বিজ্ঞান যা বুঝে এবং স্মার্ট উপায়ে প্রয়োগ করে যে কোনো মানুষ তার জীবন বদলাতে পারে। সেটা স্বাস্থ্যের অভ্যেস হোক, সৃজনশীল প্রকল্প হোক বা ব্যক্তিগত বিকাশের কোনো লক্ষ্য। যদি তাকে সঠিক সময়, সঠিক কিউ এবং সঠিক রিওয়ার্ডের সাথে জুড়ে দেওয়া যায় তাহলে সেটি টেকসই হতে পারে। তার মেসেজ খুব পরিষ্কার, আপনি যদি আপনার পরিচয় পরিবর্তন করতে চান তাহলে আপনার অভ্যেস পরিবর্তন করুন। আর অভ্যেস পরিবর্তন করতে হলে হ্যাবিট লুপ বুঝুন এবং সকালের শক্তির ব্যবহার করুন, কারণ সকালের সময় মস্তিষ্ককে রিসেট করার সেরা সুযোগ। আর আপনি যদি এই সুযোগটি প্রতিদিন সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার পরিচয়, আচরণ এবং ভাগ্য সব কিছুই বদলে যেতে পারে। তাই ব্রাউনের মতো ভাবুন, অভ্যেস ডিজাইন করুন, তার লুপ বুঝুন এবং সকালের শান্ত এবং পরিষ্কার সময় সেগুলোকে গভীরভাবে গেঁথে ফেলুন। ধীরে ধীরে এই ছোট ছোট পরিবর্তনগুলো মিলে আপনার জীবনে বড় রূপান্তর আনতে পারে, শুধু 4% সময় দিয়ে। আমাদের সবার জীবনেই 24 ঘন্টা থাকে, না কারোর কাছে বেশি না কারোর কাছে কম, কিন্তু কিছু মানুষ সেই একই সময় বড় বড় লক্ষ্য অর্জন করে ফেলে, নিজের স্বাস্থ্যের ওপর নজর দেয়, সম্পর্কগুলোও সামলায় এবং সাথে কোনো সৃজনশীল প্রকল্পও চালিয়ে নেয়। টাইম অডিট একটি সহজই কিন্তু পাওয়ারফুল প্রক্রিয়া যেখানে আপনি আপনার দৈনন্দিন কার্যকলাপগুলোকে সততার সাথে পর্যবেক্ষণ করেন এবং বোঝেন যে আপনার সময় কোথায় যাচ্ছে। প্রায়শই আমরা ভাবি যে আমাদের কাছে সময় নেই, কিন্তু বাস্তবতা হলো আমরা আমাদের সময় সঠিক ব্যবহার করতে পারছি না। এই টুলের উদ্দেশ্য হলো আপনার দৈনন্দিন রুটিন থেকে সেই কম মূল্যবান বা ফিলার টাস্কগুলোকে চিহ্নিত করা যা আপনাকে ব্যস্ত তো রাখে কিন্তু কোনো আসল অগ্রগতির দিকে নিয়ে যায় না। ব্রাউন পরামর্শ দেন যে প্রথমে আপনি 3 থেকে 5 দিনের জন্য একটি ব্যক্তিগত টাইম লক তৈরি করুন। এতে প্রতিটি কার্যকলাপ রেকর্ড করুন, তা ছোট হোক বা বড়। প্রতি ঘন্টায় আপনি কি করছেন তা লিখুন, যেমন সকালে উঠলেন, কতক্ষণ ফোন স্ক্রোল করলেন, ব্রেকফাস্ট কখন করলেন, অফিসের কাজ কখন শুরু করলেন এবং কতক্ষণ কোনো বাধা ছাড়াই কাজ করলেন, কতবার সোশ্যাল মিডিয়া চেক করলেন, কতক্ষণ নেটফ্লিক্স বা ইউটিউব দেখলেন এবং কতক্ষণ শুধু কিছুই করলেন না। এই সব জিনিস লিখুন, কোনো ফিল্টার বা অজুহাত ছাড়াই। যখন আপনি এই ডেটা সংগ্রহ করে ফেলবেন তখনই আসল জাদু শুরু হবে। এখন আপনি আপনার সময়ের ব্যবহারকে কয়েকটি বিভাগে ভাগ করুন। উচ্চ মূল্যের কাজ যেমন একাগ্রভাবে কাজ, শেখা, গভীর সংযোগ স্থাপন, সাধারণ কাজ যেমন খাওয়া, যাতায়াত, পরিচ্ছন্নতা এবং কম মূল্যের বা ফিলার কাজ যেমন উদ্দেশ্যহীন স্ক্রোলিং, অপরিকল্পিত টিভি দেখা, গসিপ, দীর্ঘসূত্রিতা। এই বিশ্লেষণ আপনাকে আপনার দৈনন্দিন রুটিনের একটা পরিষ্কার চিত্র দেবে যে আপনি আপনার 24 ঘন্টায় আসলে কি করছেন। অনেক সময় এই অডিট একটা ওয়েক আপ কলের মতো কাজ করে। আমরা ভাবি যে মাত্র 5 মিনিট ইনস্টাগ্রাম দেখছিলাম, কিন্তু যখন সেটা ট্র্যাক করা হয় তখন দেখা যায় যে সেই 5 মিনিট আসলে সারা দিনে 2 ঘন্টা হয়ে গেছে। এমনই অনেক অদৃশ্য টাইম লিক থাকে যা আমরা দেখি না কিন্তু আমাদের পিছিয়ে দেয়। ব্রাউন বলেন এই ফিলার টাইমটাই আপনার সবচেয়ে বড় সুযোগ। এটাই সেই 4% যা আপনি পুনরায় বন্টন করে নিজের জীবন বদলে দিতে পারেন। একবার আপনি ফিলার টাস্কগুলো চিহ্নিত করে ফেললে পরের পদক্ষেপ হলো সেগুলোকে উদ্দেশ্যপূর্ণ অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করা। ধরুন আপনি দেখলেন যে আপনি রোজ রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা উদ্দেশ্যহীনভাবে ভিডিও দেখেন, তাহলে এখন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে সেই সময়টা আপনি জার্নালিং, হালকা পড়া বা পরের দিনের পরিকল্পনা করতে ব্যবহার করবেন।
একইভাবে যদি সকালে উঠে আধ ঘন্টা ফোন চেক করতে চলে যায় তাহলে সেটিকে সকালের মেডিটেশন বা স্ট্রেচিং দিয়ে প্রতিস্থাপন করতে পারেন। ব্রাউন এই কথার উপর জোর দেন যে আপনার সময়কে পুনরুদ্ধার করার জন্য কোনো নাটকীয় পরিবর্তনের প্রয়োজন নেই। শুধু 1 ঘন্টা অর্থাৎ আপনার পুরো দিনের মাত্র 4% সময় বের করতে হবে এবং সেটিকে পুরো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে হবে। আর এই 1 ঘন্টা আপনি তখনই পাবেন যখন আপনি জানতে পারবেন যে আগে সেই সময়টা কোথায় যাচ্ছিল। এই কাজের জন্য টাইম অডিট টুলটি সেরা উপায়। আরেকটা মজার বিষয় হলো, যখন আপনি আপনার সময়কে সচেতনভাবে ট্র্যাক করতে শুরু করেন তখন আপনার মস্তিষ্ক নিজে থেকেই আরও সচেতন হয়ে যায়। এখন যখন আপনি না ভেবেই ফোন তোলেন তখন ভেতর থেকে একটা আওয়াজ আসে, এটা কি সত্যি জরুরি? এই সচেতনতাই আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করে। টাইম অডিট শুধু সংখ্যা দেখায় না, এটি আপনার আচরণও বদলে দেয়। ব্রাউনের নিজের অভিজ্ঞতাও এই টুলের সাথে জড়িত। যখন তিনি নিজের জীবনে টাইম অডিট করেন তখন তিনি অনুভব করেন যে দিনে অনেকবার তিনি সোশ্যাল মিডিয়া চেক করতেন এবং প্রত্যেকবার মাত্র 5 মিনিটের কথা ভাবতেন, কিন্তু সেই 5 মিনিট সারাদিনে 1 থেকে 2 ঘন্টা হয়ে যেত। যখন তিনি এটা দেখলেন তখন তিনি বুঝলেন যে এই সময়টা তিনি তার লেখার স্বপ্নের জন্য ব্যবহার করতে পারেন, আর তারপর তিনি সেটাই করলেন। তিনি সেই ফিলার টাস্কগুলো কেটে দিলেন এবং সকালের 1 ঘন্টা নিজের উপন্যাস লেখায় উৎসর্গ করলেন। অনেকে ভাবেন যে তাদের দিন ইতিমধ্যেই ভর্তি, অফিসের কাজ, বাড়ির কাজ, সন্তান, যাতায়াত, এখন আর কোথা থেকে সময় বের করব। কিন্তু যখন আপনি আপনার দিনের পুরো ম্যাপিং করেন তখন আপনি দেখতে পান যে কিছু সময় এমন আছে যা শুধু অটো পাইলটেই কাটানো হচ্ছে, কোনো উদ্দেশ্য নেই, শুধু অভ্যাসে। আর সেই সময়টাই আপনার লুকানো সম্পদ। টাইম অডিট করার পর আরেকটা কাজ হলো অগ্রাধিকারগুলোকে রিসেট করা। আপনি যদি দেখেন যে আপনি শেখা বা সৃজনশীলতার জন্য সারাদিনে মাত্র 10 মিনিট বের করেছেন কিন্তু বিনোদনের জন্য 2 ঘন্টা, তাহলে হয়তো এখন আপনাকে আপনার অগ্রাধিকারগুলো নিয়ে আবার ভাবতে হবে। এটা কোনো অপরাধ বোধ জাগানোর প্রক্রিয়া নয়, এটা স্বচ্ছতা দেওয়ার প্রক্রিয়া। আর এই স্বচ্ছতাই আপনার আগামী দিনের পছন্দগুলোকে অর্থপূর্ণ করে তুলবে। ব্রাউন এটাও ব্যাখ্যা করেন যে প্রত্যেকের জীবনের প্রেক্ষাপট আলাদা হয়, তাই অন্য কারোর আদর্শ রুটিন আপনার জন্য কাজ করবে না। টাইম অডিট আপনাকে আপনার জীবনের হিসাবে একটা কাস্টম ব্লুপ্রিন্ট দেয়। আপনি নিজেই সিদ্ধান্ত নেন কোন কাজগুলো রাখবেন এবং কোনগুলো প্রতিস্থাপন করবেন। আর এইভাবেই আপনি নিজস্ব 4% জোন তৈরি করতে পারেন, যেখানে আপনি পুরোপুরি একাগ্র, পুরোপুরি জীবন্ত এবং উদ্দেশ্যপূর্ণভাবে যুক্ত থাকেন। টাইম অডিট একবারের কাজ নয়, এটিকে প্রতি কয়েক মাসে পুনরাবৃত্তি করা উচিত, কারণ জীবন বদলেতে থাকে, দায়িত্ব বদলেতে থাকে এবং অগ্রাধিকারও। যখন আপনি টাইম অডিটকে একটা রেগুলার অভ্যাসে পরিণত করেন তখন আপনি আপনার জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিয়ে নেন। তখন আপনি আপনার সময়ের মালিক হন, তার শিকার নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাদের সারসংক্ষেপটি শেষ পর্যন্ত শোনার জন্য।